এটা এই সিরিজের 29th লেকচার। তো আমরা কিছুটা আগের দিন পড়েছিলাম যেটাকে বলা হয় যে ডিডাকশন অফ প্রিন্সিপালস, অ্যানালিটিক অফ প্রিন্সিপালস। দু রকমের অ্যানালিটিক ছিল, যে অ্যানালিটিকের দুটো পার্ট ছিল, একটা অবজেক্টের কি করে অ্যানালিসিস হয় তার দুটো দিক, একটা হলো অবজেক্টটা কি করে ফর্মড হয়, আর একটা হচ্ছে সাবজেক্টিভিটি। একটা হচ্ছে অবজেক্টিভিটি আর একটা হচ্ছে সাবজেক্টিভিটি। আজকে অবজেক্টিভিটি সম্পর্কে কিছু কথা বলবো, সাবজেক্টিভিটি সম্পর্কেও বলবো, কম বলবো। কিন্তু অবজেক্টিভিটির কান্টের কাছে কনসেপ্টটা কি, এই প্রশ্নটা আমাদের মনে কেবলই আসে। তো আজকে কান্ট পড়া প্রসঙ্গে কান্টের একটু অ্যানালিসিসও থাকবে, যে অবজেক্টিভিটি জিনিসটা কান্টের কাছে কি করে আসছে এবং সেটা কি ধরনের অবজেক্টিভিটি। অবজেক্টিভিটি বলতে আমরা সাধারণত বুঝি যে জ্ঞানের দুটো দিক থাকে, চারটে দিক থাকে, কিন্তু দুটো দিক ইম্পর্টেন্ট বেশি। একটা হচ্ছে মানে বা আমরা তিনটে থেকে শুরু করতে পারি। প্রথমত একটা হচ্ছে জ্ঞান, জ্ঞানটা নিজে। একটা হচ্ছে জ্ঞাতা, যে জানে। আরেকটা হচ্ছে জ্ঞেয়, যেটাকে জানা যায়। একটাকে ভারতীয় দর্শনে বলা হয় প্রমা বা মা, আর একটা হচ্ছে মেয়, আর একটা হচ্ছে প্রমাতা, যে প্রমাণ করে, সে প্রমাতা। এই তিনটে দিক থাকে। আরেকটা দিকের সঙ্গে যুক্ত হয় প্রসেসটা, জ্ঞানের যে প্রসেসটা। জ্ঞানটা তো একটা বস্তু, কিন্তু তার একটা প্রসেসও আছে। বা জ্ঞানটা একটা মানসিক অবস্থা, তার একটা প্রসেস আছে, সেটাও থাকে। এটাকে বলা হয় প্রমাণ ভারতীয় দর্শনের ভাষায়। এখন প্রমাণ আর প্রমার মধ্যে অনেকেই পার্থক্য করেন না, যেমন বৌদ্ধরা পার্থক্য করেন না। ওই জন্য তিনটে দিয়ে আমরা শুরু করলাম। কিন্তু আমাদের মূল আলোচ্য এটা নয়, মূল আলোচ্যটা আলোচনা করে এটাতে ফিরবো, যে তাহলে কি দাঁড়ালো। আলোচনাটা তো অনেক রকমের হয়, কিন্তু তারপরে আহ একটা দিক থেকে কান্ট বলেছেন, কিন্তু তার দিক থেকে বলার পরে এই যে সমস্যা, যেটা দর্শনে, শুধু ভারতীয় দর্শন নয়, পাশ্চাত্য দর্শনের একটা পেরেনিয়াল সমস্যা, চিরায়ত সমস্যা, সেই সমস্যার কি করে সমাধান হয় সেটা আমরা বলবো। তো আমরা আলোচনা করছিলাম প্রিন্সিপাল গুলো নিয়ে। প্রিন্সিপাল আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি সেটা আমরা আগে দেখেছি, আজকে আর বলছি না। তো চার রকমের, চারটি গ্রুপের প্রিন্সিপালের কথা বলেছেন কান্ট। একটা হচ্ছে অ্যাক্সিওমস অফ ইনটুইশন, অ্যান্টিসিপেশন অফ পারসেপশন, অ্যানালজিস অফ এক্সপিরিয়েন্স, পস্টুলেটস অফ এম্পিরিক্যাল থট। অ্যানালজিস অফ এক্সপিরিয়েন্স নিয়ে আমরা আলোচনা করছিলাম। এগুলো কিন্তু একটু রিপিটেটিভ, মানে আমার বলাতে, কারণ এগুলো অ্যানালজিস অফ এক্সপিরিয়েন্সটা আগেই আমরা আলোচনা করেছি, কাজে আজকে অন্য প্রসঙ্গে আলোচনাটা হয়ে গিয়েছিল, আজকে এটা খুব সংক্ষেপে আলোচনা করব। কারণ তিনটে অ্যানালজির কথা বলেছেন, ফার্স্ট অ্যানালজি, সেকেন্ড অ্যানালজি, থার্ড অ্যানালজি। ফার্স্ট অ্যানালজিতে দেখলাম উনি সাবস্টেন্স, এই কনসেপ্টটায় গিয়ে পৌঁছালেন, যে চেঞ্জ টাইমের, এই অ্যানালজি গুলো টাইমের তিনটে ডাইমেনশনকে বোঝায়। একটা হচ্ছে ডিউরেশন, সেকেন্ড ডাইমেনশন হচ্ছে চেঞ্জ, থার্ড ডাইমেনশন হচ্ছে সিমালটেনিটি। তিনটে অ্যানালজি, তিনটে ডাইমেনশন নিয়ে।
ফার্স্ট অ্যানালজি ডিউরেশন নিয়ে, যে আমরা চেঞ্জ বুঝতে গেলে ডিউরেশনকে বুঝতে হবে। মানে তিনটে ডাইমেনশনই ইন্টার রিলেটেড, ইন্টারলিঙ্কড, কারণ টাইম তো এক। এখন চেঞ্জটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, কিন্তু চেঞ্জকে বুঝতে গেলে তার বেসিসেও আবার আছে ডিউরেশন। কান্ট বলছেন চেঞ্জ হতে গেলে, কোনো কিছু চেঞ্জ হতে গেলে ওই কোনো কিছুটা থাকতে হবে, সেই কিছুটা হচ্ছে রিলেটিভলি পার্মানেন্ট। এই পার্মানেন্টটাকেই, এটাই হচ্ছে সাবস্টেন্সের কনসেপ্ট। তাহলে সাবস্টেন্সের কনসেপ্টটা প্রিসাপোজড। এখন লক কিন্তু একভাবে বলেছিলেন যে এই সাবস্টেন্সটাকে কিন্তু কি সেটা আমি জানতে পারবো না, কিন্তু আমার কনসেপ্ট, সাবস্টেন্সের কোনো ইন্টুইশন হয় না, আমার জানতে পারবো না অর্থে ইন্টুইশন হয় না। এই কথাটা কিন্তু লক আগেই বলে গিয়েছিলেন যে সাবস্টেন্স ইজ আই নো নট হোয়াট, আমি জানি না সাবস্টেন্স কি। তাহলে সাবস্টেন্স ওরকম ব্যাকগ্রাউন্ডে থাকে, বিহাইন্ড দ্য আয়রন কার্টন সাবস্টেন্স থাকে, আয়রন কার্টনের পেছনে থাকে। কিন্তু সাবস্টেন্স সম্পর্কে আমরা এইটুকু জানতে পারি যে সাবস্টেন্স ইজ দ্য সাবস্ট্রেটাম অফ প্রাইমারি কোয়ালিটিস and power that produces our secondary qualities, that produces the concept of secondary qualities in us, to be more precise. আমাদের মধ্যে সাবস্টেন্সের মধ্যে একটা পাওয়ার আছে, এটা আমরা জানতে পারি, যেটা আমাদের, এটা আমরা ইনফার করতে পারি, যেটা আমাদের মনে সেকেন্ডারি কোয়ালিটি তৈরি করতে পারে। আর সাবস্টেন্সের মধ্যে প্রাইমারি কোয়ালিটি গুলো আছে। এখন দ্য কনসেপ্ট অফ, এই কথাটা আবার রিপিটেড হবে, এটা রিপিটেড হবে পরে আমরা যখন আইডিয়ালিজম নিয়ে আলোচনা করব তখন। প্রাইমারি কোয়ালিটি আর the idea of a primary quality are different. I have the idea of a primary quality, but numerically it is different from the primary quality possessed by the substance. সাবস্টেন্সে প্রাইমারি কোয়ালিটি আছে, আর আমার মনে আছে প্রাইমারি কোয়ালিটির আইডিয়া। প্রাইমারি কোয়ালিটির আইডিয়া যে আছে তার কজ হিসেবে আমি সাবস্টেন্সের ওই প্রাইমারি কোয়ালিটি আছে এটা আমি জানতে পারি। এই ইনফারেন্সটা কান্ট ভ্যালিড বলবেন না। এটা নিয়ে অনেক কথা বলা যায়, দু একটা কথা আমি হয়তো বলবো। কারণ কান্টের ফিলোসফি মানে শুধুমাত্র এইটুকু নয় যে কান্ট যেটুকু বলেছেন সেইটুকু, সেটা মোস্ট ইম্পর্টেন্ট, কান্ট যেটুকু বলেছেন, কিন্তু তাতে কি দাঁড়ালো, পরবর্তী ফিলোসফির উপর তার কি প্রভাব পড়লো, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রাইমারি কোয়ালিটির আইডিয়া আর প্রাইমারি কোয়ালিটি, আইডিয়া কান্টের সেন্সে নয়, লকের সেন্সে। এই সেন্স দুটো পার্থক্য কি সেটাও পরে বলা হবে যখন ট্রান্সেন্ডেন্টাল ডিডাকশন, ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিক আমরা আলোচনা করব। আইডিয়া সেন্স গুলো আলাদা কেন বলবো। তো প্রাইমারি কোয়ালিটির আইডিয়া আর প্রাইমারি কোয়ালিটি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। প্রাইমারি কোয়ালিটি অফ আইডিয়া আর প্রাইমারি কোয়ালিটি, এই দুটো নিউমেরিক্যালি আলাদা, দুটো সংখ্যায়। একটা আমার মনে আছে আর একটা বস্তুতে আছে, তাহলে দুটো সংখ্যাগতভাবে সংখ্যার দিক থেকে আলাদা, বাট দে আর কোয়ালিটেটিভলি আইডেন্টিক্যাল। প্রাইমারি কোয়ালিটি শেপের যে আইডিয়া আমার আর যে শেপটা বস্তুতে আছে, এই দুটো আইডেন্টিক্যাল, একই শেপ, দুটোই রেক্টাঙ্গুলার, একই শেপ। তাহলে তারা কোয়ালিটেটিভলি আইডেন্টিক্যাল, কিন্তু তারা নিউমেরিক্যালি ডিফারেন্ট। কান্ট এখানে বলছেন ওই রকম প্রাইমারি কোয়ালিটিতে, ফার্স্ট অ্যানালজি আমরা যেটা বুঝতে পারছি তাতে
যদিও তিনি সাবস্টেন্সের কনসেপ্ট এস্টাবলিশ করছেন, কিন্তু তিনি ওই প্রাইমারি কোয়ালিটিতে পৌঁছাচ্ছেন না। কারণ কি? যে সাবস্টেন্সের কোনো কিছুই আমরা জানতে পারবো না। সাবস্টেন্স একটা কনসেপ্ট, সাবস্টেন্সের কোনো ইনটুইশন আমার হয় না। এটা রেফিউটেশন অফ আইডিয়ালিজমে গিয়ে এই জায়গাটা আরেকটু স্পষ্ট হবে। এটা আমরা ফার্স্ট অ্যানালজি আমাদের পড়া হয়ে গেছে। সেকেন্ড অ্যানালজি আমরা বলেছিলাম, কিন্তু সেকেন্ড অ্যানালজিটা অলরেডি বলা হয়ে গেছে, আগে বলেছি। সেকেন্ড অ্যানালজি, থার্ড অ্যানালজি, এখানে দুটো অ্যানালজি দেওয়া হচ্ছে। একটা হচ্ছে সেই বাড়ির উপরের দিকটা আগে দেখলাম, পরের দিকটা পরে দেখলাম, কিংবা উল্টোটা দেখলাম, যে নিচের দিকটা আগে দেখলাম, উপরের দিকটা পরে দেখলাম। মানে আমার এক্সপিরিয়েন্সের যে অর্ডারটা আমার উইলের ওপর নির্ভর করে, আমার ইচ্ছার ওপর নির্ভর করে। আমি ওপরের এক্সপিরিয়েন্সটা আগে করতে পারি, নিচের এক্সপিরিয়েন্সটা পরে করতে পারি, আবার নিচের এক্সপিরিয়েন্সটা আগে করতে পারি, ওপরের এক্সপিরিয়েন্সটা পরে করতে পারি। যেখানে এই ডিফারেন্সটা আমার উপর নির্ভর করে, সাবজেক্টিভ, সেইখানে কোনো কজালিটি নেই। যেখানে এই ডিফারেন্সটা আমার উপর ডিপেন্ড করে না, যেমন উনি বলেছিলেন যে এক্সাম্পল নিয়েছিলেন অফ দ্য অ্যাপ্রোচিং শিপ, যে আমি ডকের পাশে দাঁড়িয়ে রয়েছি, শিপটা দূর থেকে কাছে আসছে, আগে মাছটা দেখছি, পরে তার প্ল্যাঙ্ক এবং আদার পার্টস আমি তার পরে দেখছি। তো এখানে আমি ইচ্ছা করলে নিচেরটা আগে দেখবো, পরেরটা পরে দেখবো, মানে অ্যাপ্রোচিং শিপের ক্ষেত্রে। যেটা স্ট্যান্ডিং শিপ সেটার ক্ষেত্রে নয়, যেটা এগিয়ে আসছে তার ক্ষেত্রে আমি আগে এটা দেখবো, ওটা পরে দেখবো, এরকম নয়। আমার এক্সপিরিয়েন্সের মধ্যে একটা নেসেসিটি আছে। এই নেসেসিটিটা হিউম মিস করে গেছিলেন। হিউম দেখেছিলেন আমাদের এক্সপিরিয়েন্স গুলো কন্টিনজেন্ট, হতেও পারে নাও হতে পারে, কিন্তু এক্সপিরিয়েন্সের কন্টিনজেন্সি থেকে হিউম ইনফার করেছিলেন যে নিয়ম অনুসারে, যে রুল অনুসারে এক্সপিরিয়েন্স গুলো হয়, সেই রুলটাও কন্টিনজেন্ট, অর্থাৎ কজাল রুল, কজাল প্রিন্সিপাল। যে প্রিন্সিপাল অনুসারে আমার এক্সপিরিয়েন্স হয়, সেই প্রিন্সিপালটাও কন্টিনজেন্ট। তাহলে হিউম কি ইনফার করছেন? আমার এক্সপিরিয়েন্স কন্টিনজেন্ট, therefore the principle according to which following which these experiences occur is also contingent. কান্ট বলছেন এই ইনফারেন্সটা আরেকবার রিপিট করছি, our experiences are contingent, therefore the principle following which these experiences occur is also contingent. কান্ট বলছেন এই ইনফারেন্সটা ইনভ্যালিড। আমার এক্সপিরিয়েন্স কন্টিনজেন্ট, আপতিক, এর থেকে প্রমাণিত হয় না যে প্রিন্সিপাল অনুসারে আমার এক্সপিরিয়েন্স হয় সেটাও আপতিক। কিছু এক্সপিরিয়েন্স ওই প্রিন্সিপাল মেনে হয় না, যেমন বাড়ির উপরের এক্সপিরিয়েন্স, বাড়ির নিচের এক্সপিরিয়েন্স, ওটা প্রিন্সিপাল অনুসারে হয় না, কিন্তু এটা আগে পরে করতে পারি। কিন্তু যেখানে আমার এক্সপিরিয়েন্সটা সর্টেড, যেখানে আমার এক্সপিরিয়েন্সটা টাইমে নেসেসিটেটেড, টাইমে আবশ্যিক, এটা আগেই হবে ওটা পরেই হবে, আমি ইচ্ছা করে চেঞ্জ করতে পারবো না, সেখানে এর একটা অবজেক্টিভিটি আছে। কান্ট অবজেক্টিভিটিতে পৌঁছালেন। অবজেক্টিভিটি কার? এক্সপিরিয়েন্সটার? সে কথা পরে হবে। অবজেক্টিভিটি হচ্ছে সেই প্রিন্সিপালের, যে প্রিন্সিপাল অনুসারে এক্সপিরিয়েন্সটা হয়। অবজেক্টিভিটি মানে হচ্ছে তার সঙ্গে একটা নেসেসিটি আছে। তাহলে
এই এক্সপিরিয়েন্স গুলো নেসেসারি। এক মিনিট। এই এক্সপিরিয়েন্স গুলো নেসেসারি বলছি কেন? হিউম তো কন্টিনজেন্ট বলেছিলেন। নেসেসারি বলছি কেন এটা আমাদের পরবর্তী সেকশনে আমরা বলবো, আজকেই বলবো। নেসেসিটির এখানে অর্থ কি? এই যে কার্ড প্রথম থেকেই বলে আসছেন স্পেস এন্ড টাইম নেসেসারি, যেটাই আপনারা সেটা নেসেসারি। এই নেসেসিটি কন্টিনজেন্সির কথা অনেকবার বলেছেন, কিন্তু তার মানে কি সেই কথাটা কিন্তু আমরা ব্যাখ্যা করিনি। কেউ আমায় প্রশ্নও করেনি, সবাই ধরে নিয়েছে মানেটা যেন বোঝা যাচ্ছে, কিন্তু মানেটা কি সেটা কেউ আমাকে কোনোদিন প্রশ্ন করেনি, আমিও তার উত্তর দিইনি। প্রত্যেকটা কথা যা কান্ট বলছেন তার একটা মানে আছে, সেটা কোথাও না কোথাও কান্ট বলে গেছেন। মানেটা কি? অন্তত বেশিরভাগ কথাই বলে গেছেন। দু একটা কথার হয়তো মানে আমাদের খুব খুঁজে বের করতে হয় বা ভেবে বের করতে হয়, বাকিটা বলে গেছেন কান্ট। এখন যে প্রিন্সিপাল অনুসারে এই আমাদের এক্সপিরিয়েন্স গুলো হয়, ওই রকম অ্যাপ্রোচিং শিপের ক্ষেত্রে সেই প্রিন্সিপালটা নেসেসারি। হিউম এটা ধরতে পারেননি, কারণ মানে হিউম এটা ধরতে পারেনি। এটাকে নেসেসারি বলার কারণ হচ্ছে এই এক্সপিরিয়েন্স গুলো নেসেসিটেটিং, যেটা এই এক্সপিরিয়েন্স গুলোকে নেসেসিটেট করে সেটা নিজে নেসেসারি। আমি একটা বীজ ছিল আমার, মানে টবে একটা বীজ ছিল, সেই বীজটায় আমি জল দিলাম, তার থেকে অঙ্কুর বেরোলো। ধরে নি রোদ হাওয়া এসব আছে সাধারণ এনভায়রনমেন্টে। কিংবা সহজ এক্সাম্পল, আমরা ছোলা এনে ভিজিয়ে দিই, তারপর একটা কাপড় দিয়ে ঢেকে দিই, তার থেকে অঙ্কুর বেরোয়, স্প্রাউটিং। তাহলে বীজের এক্সপিরিয়েন্স আমার আগে হবে, অঙ্কুরের এক্সপিরিয়েন্স আমার পরে হবে। আগুনের এক্সপিরিয়েন্স আমার আগে হবে, তারপর তাতে কিছু ফেললে তার পোড়ার এক্সপিরিয়েন্স পরে হবে। পোড়ার এক্সপিরিয়েন্স পরে হলে ওটা কিন্তু হওয়াটা নেসেসারি, উল্টোটা হবে না। স্প্রাউটের এক্সপিরিয়েন্স আগে হলো, তারপরে ওই ছোলার এক্সপিরিয়েন্স পরে হলো, এটা কখনো হবে না। এই যে এক্সপিরিয়েন্সের একটা অর্ডার, সাকসেশন, আমরা টাইমের তিনটে প্রপার্টি পড়েছিলাম। এই যে আমাদের এক্সপিরিয়েন্সে আমাদের একটা সাকসেশনের কনসেপ্ট আসে, এই কনসেপ্টটা নেসেসারি কনসেপ্ট, এবং এই কনসেপ্টটার মানে করা যাবে না যদি আমাদের এক্সপিরিয়েন্স গুলো একটা প্রিন্সিপাল অনুসারে হয়, যে প্রিন্সিপালটা নেসেসারি। এটাই হচ্ছে কজাল প্রিন্সিপাল। এ বিষয়ে এক্ষুনি আর বলছি না, অবজেক্টিভিটি বলতে গিয়ে এই প্রসঙ্গটা আর একটু বলবো। এখন যেখানে এই নেসেসিটি নেই, এটা অবজেক্টিভ নেসেসিটি। অবজেক্টিভ মানে কি কথাটা বলা হবে পরে, এটা অবজেক্টিভ নেসেসিটি। কিছু কিছু আছে সাবজেক্টিভ নেসেসিটি। এখনকার জন্য এইটুকু বুঝলেই হবে যে একটা সাবজেক্টিভ নেসেসিটি আছে, এক রকমের অবজেক্টিভ নেসেসিটি আছে। কান্ট কি অর্থে নেসেসারি বলেছেন সে অর্থটা আমরা পরে ধরব। একরকম সাবজেক্টিভ নেসেসিটি, অবজেক্টিভ নেসেসিটি। ধরো কেউ, মানে মানে কোনো একজন বিশেষ ধর্মের মানুষ, সে অত্যন্ত ধর্মপ্রাণ। এখন
সে একটা ধর্মীয় গান শুনছে, সেই ধর্মের গান শুনছে, তার মনে একটা ধর্মীয় ভাব আসছে, যখনই শোনে তখনই আসে, এটা নেসেসারি, কিন্তু এটা সাবজেক্টিভলি নেসেসারি। হয়তো তার মানে পরে সে ধর্ম ত্যাগ করলো বা তার মনের ভাব অন্যরকম হলো, তার ওই গান শুনে আর ধর্মীয় ভাব মনে আসছে না, এটা সাবজেক্টিভলি নেসেসারি যে সে যখনই ওই গানটা শোনে তখনই তার মনে ভক্তিভাব উদ্রিক্ত হয়। কিংবা অনেকেই একটা কথা প্রচলিত আছে, নামেতে রামানন্দ তার উপরে ধুনোর গন্ধ। তো রামানন্দ যখনই ধুনোর গন্ধ শোকে, ধুনোর গন্ধ পায়, তখনই তার মনে ভক্তিভাব জেগে ওঠে। তো ধুনোর গন্ধ শুকে ভক্তিভাব জাগছে, এটা একটা সাবজেক্টিভলি নেসেসারি, এটা সবার হয় না, তারই হয়। যে যে ধুনোর গন্ধ শুকে তাদের তাদের ভক্তিভাব আসে, এরকম হয় না, কিন্তু কারোর হতে পারে, এটা সাবজেক্টিভলি নেসেসারি। কিন্তু যেটা অবজেক্টিভলি নেসেসারি সেটা সবার হয়। ওই শিপটা দূর থেকে কাছে আসছে, জাহাজটা দূর থেকে কাছে আসছে, কেউই আগে নিচটা পরে ওপরটা দেখতে পাবে এমন হবে না, সবাই আগে ওপরটা দেখবে পরে নিচটা দেখবে। তাহলে এটা এই সেন্সে অবজেক্টিভ। একটা সেন্স অবজেক্টিভের একটা সেন্স বলা হলো যেটা ভিজাভি সাবজেক্টিভ, মানে অ্যাজ অপোজ টু সাবজেক্টিভ। সাবজেক্টিভের উল্টো সেন্সটা হচ্ছে অবজেক্টিভ, এই একটা সেন্স বলা হয়। সাবজেক্টিভের উল্টো সেন্স অবজেক্টিভ সব সময়, কিন্তু এটা তার একটা ডাইমেনশন, আরো ডাইমেনশন আছে। কিন্তু এটাও আমাদের বলা হয়ে গেছে থার্ড যেটা অ্যানালজি, যে যেখানে ওরকম আমরা চেঞ্জ করতে পারি এক্সপিরিয়েন্সের অর্ডারটা ইচ্ছা মতো, সেখানে কোনো অবজেক্টিভ নেসেসিটি নেই, সেখানে আছে কান্টের ভাষায় রেসিপ্রোকাল কজালিটি বা কমিউনিটি। সেখানে কমিউনিটির কনসেপ্টটা আছে। এগুলো সবই কিন্তু ওই স্কিমাটাইজড কনসেপ্ট। স্কিমাটাইজড না হলে তো অ্যাপ্লাইডই হবে না। তাহলে যখন আমরা কনসেপ্ট গুলো বলছি সেগুলো স্কিমাটাইজড কনসেপ্ট। এইখানে আগে প্রথমটায় আমরা প্রথম অ্যানালজিতে আমরা দেখেছিলাম ডিউরেশন, একটা সময় জুড়ে থাকে, তাহলে সাবস্টেন্সের কনসেপ্ট লাগবে। সেকেন্ডটায় দেখেছিলাম সাকসেশন, এটার পরে ওটা নেসেসারিলি হয়, সাকসেশন মানে নেসেসারি সাকসেশন, সেখানে কজালিটির কনসেপ্ট লাগবে, নেসেসারিলি আসে, প্রিসাপোজড হয়। থার্ড আমরা দেখলাম রেসিপ্রোকাল কজালিটি বা কমিউনিটি, এখানে সিমালটেনিটির কনসেপ্টটা এস্টাবলিশড হয়। সিমালটেনি একই একই সঙ্গে আছে, বাড়ির উপরটা বাড়ির নিচেটা একই সঙ্গে আছে, একই কালে আছে। একই সঙ্গে আছে মানে একই দেশকালে আছে, বা একই কালে আছে, দেশকাল বললেও ভুল হবে, একই কালে আছে। সিমালটেনিটি দেশের ধর্ম নয়, সিমালটেনিটি কালের ধর্ম, একই কালে আছে, এটা এস্টাবলিশড হয়। এটা বুঝতে গেলে কমিউনিটি ওই কনসেপ্টটা থাকতে হবে, একই কালে আছে। তাহলে এখানে এইটা গেল। এখনো আমাদের হাতে অবজেক্টিভিটি বাকি রয়েছে, কিন্তু আমরা ফোর্থ ক্যাটেগরিতে যাই, ফোর্থ টাইপে যাই, postulates of empirical thinking in general। কেউ কেউ এটা লিখেছেন postulates of empirical thought, postulates of empirical thinking in general। কেম্প স্মিথের ট্রান্সলেশনে আমি যতটা মনে করতে পারছি যে postulates of empirical thought বলে লেখা আছে, কিন্তু এখন ট্রান্সলেট করা হয় postulates of empirical thinking। এইখানে কান্ট মোডালিটি এটা নিয়ে আলোচনা করছেন। মোডালিটি কি? মোডালিটির আমি কোনো বাংলা খুঁজে পাইনি।
নিজে ভেবেও উদ্ভাবন করতে পারিনি। সম্ভাবনা গণক, খুব বাজে বাংলা। সেটা মোডালিটি একটা ডাইমেনশনকে ধরে, আর অনেক ডাইমেনশনকে ধরে না, আর অনেক ডাইমেনশন বাদ পড়ে যায়। কিন্তু আমি জেদ ধরে বসেছি, এই যে মোডালিটির বাংলা করার আমার কোনো দায় নেই, বা মোডালিটির বাংলা আমি করে ফেলেছি। মোডালিটির বাংলা বা মোডাল শব্দের বাংলা কি? মোডাল শব্দের বাংলা মোডাল, একদম জেদ। মোডাল শব্দের বাংলা মোডাল। স্কুল শব্দের বাংলা স্কুল। টেবিল শব্দের বাংলা টেবিল। মডেল শব্দের বাংলা মডেল। মডেল শব্দের বাংলা করো, মডেল মানে কি? কেউ যদি করতে পারো করো, মডেল মানে কি? আচ্ছা, তো মোডাল মানে মোডাল, ময়কার ডয়াকার ল, এটা মোডাল। অত ছুতমার্গি করলে মার্গ অবলম্বন করলে চলে না, যে আমরা অন্য বিদেশি ভাষাটা ম্লেচ্ছ ভাষা, ওটা আমরা ছোঁবো না। তো ছুঁয়েছি যখন, টেবিল চেয়ার নিতে পেরেছি, মোডালকেও নিতে পারবো। একবার যখন আমি মানে বিধর্মী স্পর্শ পেয়েছি, 8-10 বার স্পর্শ পেলে কি ক্ষতি হবে? জাত একবার যখন চলেই গেছে। তো যাই হোক, এই উন্নাসিকতা রেখে কোনো লাভ নেই বাংলা করতে গিয়ে, কিন্তু সেটা অন্য কথা। এখন কান্ট এই মোডালিটিকে বুঝবেন কি করে? আগের যে প্রিন্সিপাল গুলো বলা হলো, যেগুলো নিয়ে আলোচনা করা হলো, সব কটা কিন্তু আমাদের অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্স নিয়ে আলোচনা করে। হোয়াট উই এক্সপিরিয়েন্স, হোয়াট উই এক্সপেক্ট টু এক্সপিরিয়েন্স, এটা নিয়ে আলোচনা করে। কিন্তু যেখানে তিনি পস্টুলেটস অফ এম্পিরিক্যাল থট বলছেন, সেখানে তিনি হোয়াট উই অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স অর হোয়াট উই এক্সপেক্ট টু এক্সপিরিয়েন্স, সেটুকু নিয়ে আলোচনা করছেন না। সেটা আলোচনার বিষয় নয়। হোয়াট উই ক্যান এক্সপিরিয়েন্স, হোয়াট উই, দুটো কথা যেন একরকম মনে হয়, একই মনে হয়। হোয়াট উই এক্সপেক্ট টু এক্সপিরিয়েন্স অ্যান্ড হোয়াট উই ক্যান এক্সপিরিয়েন্স, দুটো কথা কিন্তু এক নয়। যখন আমি আগুন দেখছি, তার ভেতর একটা কাঠ ফেলে দিলে আই এক্সপেক্ট যে দা মানে উড উইল বার্ন, এটা এক্সপেকটেশন। এটা জাস্ট পসিবিলিটি নয়। তাহলে পসিবিলিটির মধ্যে এক্সপেকটেশন আছে, কিন্তু এক্সপেকটেশনটা আরো বেশি। এটা হবে, আমি জানি, এটাই আমার এক্সপেকটেশন, এটাই হবে। কিন্তু পসিবিলিটিটা পসিবিলিটি, পসিবিলিটিটা আমি এক্সপেক্ট নাও করতে পারি। এটা একটা পসিবল যে, এটা একটা পসিবল যে সামনের সপ্তাহে ঝড় বৃষ্টি হবে, কিন্তু আমি এটা এক্সপেক্ট করি না সামনের সপ্তাহে ঝড় বৃষ্টি হবে উইদাউট এনি এভিডেন্স। এভিডেন্স থাকলে এক্সপেক্ট করি। এক্সপেক্টটা সাধারণত পজিটিভ সেন্সে বলা হয়, এখানে এক্সপেক্টটা আমরা নিউট্রাল সেন্সে বলছি। ঝড় বৃষ্টি যে হলেই ভালো হবে তা নয়, হচ্ছে বৃষ্টি হবে, ঝড় বৃষ্টি হবে না, বৃষ্টি হবে, তাহলে সেটা এক্সপেক্ট করি। তো সামনের সপ্তাহে বৃষ্টি হবে, এটা একটা পসিবিলিটি। কিংবা 1 মাস পরে, মানে এই এপ্রিল মাসের আজকে 14 তারিখ, এপ্রিল মে মাসের 14 তারিখে বৃষ্টি হবে, এখন আমার কোনো এভিডেন্স নেই, কাজেই সেটা হবে এরকম আমি এক্সপেক্ট একদমই করি না। বাট ইট ইজ এ পসিবিলিটি যেটা হবে। এটা ইম্পসিবল নয়, এটা পসিবল। তাহলে এক্সপেকটেশন আর পসিবিলিটি, এই দুটো কিন্তু একদম আলাদা।
দো রিলেটেড। এখন আগে যে 3 রকমের প্রিন্সিপাল নিয়ে কান্ট আলোচনা করেছেন, সেখানে তিনি অ্যাকচুয়াল এক্সপেরিয়েন্স এবং এক্সপেক্টেড এক্সপেরিয়েন্স সেটা নিয়ে আলোচনা করেছেন। ফোর্থ যে টাইপটা, postulates of empirical thinking in general, সেটাতে কান্ট পসিবিলিটি নিয়ে আলোচনা করছেন। তাহলে তার মধ্যে কি ঢুকে যাচ্ছে? পসিবিলিটির মধ্যে কিন্তু অনেক কিছু ঢুকে যাচ্ছে। পসিবিলিটির মধ্যে আরো দুটো ডাইমেনশন ঢুকে যাচ্ছে, অ্যাকচুয়ালিটি এবং নেসেসিটি। পসিবিলিটিকে যদি একটা বিশাল সার্কেল হিসেবে আঁকো, তার ভেতর ছোট একটা সার্কেল হবে, মানে ওই সার্কেলটার থেকে ছোট সাইজের একটা সার্কেল হবে অ্যাকচুয়ালিটি, তার মধ্যে একটা সার্কেল হবে নেসেসিটি। কান্টের কাছে আবার অ্যাকচুয়ালিটি আর নেসেসিটি কনভার্জ করে যায়। কেন সেটা বলবো, কিন্তু আমরা সাধারণত যেভাবে বুঝি একটা বড় সার্কেল পসিবিলিটি, আমাদের পসিবল ওয়ার্ল্ডটা অনেক বড়। বৃষ্টি হতে পারে, বৃষ্টি না হতে পারে, মেঘ মেঘ করতে পারে, মেঘ না, পরিষ্কার আকাশ থাকতে পারে, অনেক পসিবিলিটি আছে। তার মধ্যে কিছু হচ্ছে অ্যাকচুয়াল। এখন পসিবল আর অ্যাকচুয়ালকে উইটগেনস্টাইন একভাবে ভাগ করেছেন, সেটা তোমরা জানো, হয়তো পড়েছো। আর হ্যাঁ, পসিবল আর অ্যাকচুয়ালকে উইটগেনস্টাইন কিভাবে ভাগ করেছেন তোমরা পড়েছো, সেটা এক্ষুনি ইম্পর্টেন্ট নয়। এবং সেটা ক্রিপ্টকে কিভাবে ভাগ করেছেন সেটা খুব ইন্টারেস্টিং, উইটগেনস্টাইন কিভাবে ভাগ করেছেন সেটা খুব ইন্টারেস্টিং। এর সাথে কম্পেয়ার করাই যেতে পারে যে মোডালিটিকে কে কিভাবে বুঝছেন, মোডালিটির নেচারটা কে কিভাবে বুঝছেন। কিন্তু কান্ট একভাবে বুঝেছেন। আমাদের এখানে আলোচ্য বিষয় কান্ট কিভাবে মোডালিটিকে বুঝছেন, অ্যাকচুয়ালিটি, পসিবিলিটি, এগুলোকে কান্টের ফিলসফিতে এর গুরুত্ব কি। কান্টের ফিলসফিতে এর কি গুরুত্ব সেটা তো তোমরা গোড়া থেকেই দেখেছো। কারণ কান্টের ক্ষেত্রে নেসেসিটির কনসেপ্টটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, একেবারে গোড়ার কনসেপ্ট। কেন না, তিনি যেটা করছেন সেটা ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি, এবং ট্রান্সেন্ডেন্টাল ফিলসফি তার এপিস্টেমোলজি বলো, তার মেটাফিজিক্স বলো, পুরোটাই ট্রান্সেন্ডেন্টাল। ট্রান্সেন্ডেন্টাল মানে কি? আপ্রারাই। আপ্রারাই মানে কি? তার দুটো মার্ক থাকবে। কান্ট বলে দিয়েছেন যে স্ট্রিক্ট ইউনিভার্সালিটি অ্যান্ড নেসেসিটি। তাহলে নেসেসিটির কনসেপ্টটাই পুরো ফিলসফির একেবারে বেসিক কনসেপ্ট, বেসিক প্যারামিটার, শুধু কনসেপ্ট নয়, বেসিক প্যারামিটার। সেটা কি সেটা তোমরাও প্রশ্ন করনি, আমিও উত্তর দিইনি, তখন হয়তো উত্তর দেওয়া সম্ভব হতো না। এতটা বলে এসে কান্ট তাই জন্য ওটাকে বলছেন, আমরাও এতটা বলে এসে তারপর বলছি। ফার্স্ট পস্টুলেট, দাঁড়াও একটু দেখে নিতে হয়।
আইডি হ্যাঁ, আচ্ছা, এখান থেকে শুরু হচ্ছে whatever agrees with the formal condition of experience is possible. পসিবিলিটির মানে বলে দিয়েছেন। তাহলে তিনটে পস্টুলেটকে উনি বলছেন, পস্টুলেট গুলো প্রিন্সিপাল নয়, প্রিন্সিপাল গুলো অনুসারে আমাদের এক্সপিরিয়েন্স হয়। তাহলে এবার আগে প্রিন্সিপাল আর ল বা রুল, এগুলো ল আর রুলকে একই গ্রুপে ফেলছি। প্রিন্সিপাল কান্ট ল আর রুলকে অনেক সময় ইন্টারচেঞ্জেবলি ইউজ করেছেন, ল রুল এই দুটো শব্দকে, কিন্তু এই দুটোর মধ্যেও সূক্ষ্ম পার্থক্য কোথাও কোথাও করেছেন। রুল গুলো আপনারাই, ল গুলো জেনারেলি এম্পিরিক্যাল, যেমন আমরা বলি যে লজ অফ ফিজিক্স, রুলস অফ ফিজিক্স বলি না, লজ অফ ফিজিক্স বলি। সেটা ল গুলো আপোস্টেরিওরাই এম্পিরিক্যাল, কিন্তু রুল গুলো ম্যাথমেটিক্যাল রুলস, ম্যাথমেটিক্যাল লজ নয়, এগুলো আপনারাই। কিন্তু ট্রান্সেন্ডেন্টাল ফিলসফিতে রুল, ল, ল, রুল, প্রিন্সিপাল এর একটা হায়ারার্কি আছে। সবার নিচে ল, এগুলো এম্পিরিক্যাল, রুল এগুলো আপনারাই, এম্পিরিক্যাল লকে গাইড করে। প্রিন্সিপালস, প্রিন্সিপালস গুলো থার্ড অর্ডার, হাইস্ট অর্ডার, সেটা প্রিন্সিপাল গুলো রুল গুলোকে গাইড করে। যে রুল অনুসারে আমার এক্সপিরিয়েন্স হয়, এক্সপিরিয়েন্স গুলো লকে ফলো করে। সবার নিচে আছে এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স গুলো গাইডেড হয় লস দ্বারা, লস গুলো গাইডেড হয় রুলস দ্বারা, রুলস গুলো গাইডেড হয় প্রিন্সিপাল দ্বারা। এবার আবার নিচের থেকে যাই, এক্সপিরিয়েন্স, এক্সপিরিয়েন্স গুলো গাইডেড হয় সায়েন্টিফিক লস দ্বারা, লস গুলো হয় রুলস দ্বারা। রুলস গুলো কিরকম? রুলস গুলো আপনারাই, যেমন একটা রুল হচ্ছে, এই রুলগুলো ট্রান্সেন্ডেন্টাল ফিলসফিতে এই রুলগুলো হচ্ছে ওই 12টা রুল অফ এক্সপিরিয়েন্স, মানে 12টা ক্যাটেগরি। যে আমার যে কোনো এক্সপিরিয়েন্স হোক, সেটা একটা সাবস্টেন্স অ্যাট্রিবিউট ফর্মে আসবে, কোন একটা পার্টিকুলার এক্সপিরিয়েন্স, তার একটা কোয়ান্টিটি থাকবে, এটা রুল, নির্দিষ্ট কোয়ান্টিটি থাকবে। কি নির্দিষ্ট কোয়ান্টিটি থাকবে সেটা ল দ্বারা ডিটারমিন হবে, কিন্তু একটা নির্দিষ্ট কোয়ান্টিটি থাকবে, সেটা একটা নির্দিষ্ট কোয়ালিটি থাকবে। কি কোয়ালিটি থাকবে সেটা এম্পিরিক্যাল রুল দ্বারা, এম্পিরিক্যাল ল দ্বারা ডিটারমিন হবে। তাহলে ওই কি প্রশ্নে এম্পিরিক্যাল ল বা কত প্রশ্নে এম্পিরিক্যাল ল, তার একটা ইন্টেন্সিটি থাকবে, কতটা ইন্টেন্সিটি থাকবে সেটা কিন্তু ল দ্বারা ডিটারমিন হবে। তার একটা ম্যাগনিটিউড থাকবে, এটা রুল, কতটা ম্যাগনিটিউড থাকবে সেটা এম্পিরিক্যাল ল দ্বারা ডিটারমিন হবে। যেমন টেবিলের একটা ম্যাগনিটিউড থাকবে, একটা স্পেসে বিস্তৃতি থাকবে, একটা টাইমে বিস্তৃতি থাকবে। স্পেসের বিস্তৃতিটা বোঝার সুবিধা হবে, এটা আমার রুলটা বলে দেয়, ক্যাটেগরি দিয়ে বলে দেয় রুলটা। ক্যাটেগরির ওই আমরা যেটা স্কিম্যাটিজম শিখেছিলাম, সেই স্কিম্যাটিজম দিয়ে বলে দেয় তার একটা ম্যাগনিটিউড থাকবে। এর আন্ডারে লটা আসে, কতটা ম্যাগনিটিউড থাকবে। টেবিলটা যদি বড় কাঠ দিয়ে বানানো হয়,
তাহলে টেবিলটা বড় কাঠের, টেবিলটা যদি 10 ফুট কাঠ দিয়ে বানানো হয় তাহলে টেবিলটা 10 ফুট ম্যাগনিটিউড হবে, টেবিলটা যদি 5 ফুট কাঠ দিয়ে বানানো হয় টেবিলটার ম্যাগনিটিউড 5 ফুট হবে। তাহলে এটা একটা লটা এম্পিরিক্যাল। ফুট, গজ, এগুলো সব এম্পিরিক্যাল। কিন্তু এখানে কান্ট ওই জন্য প্রিন্সিপাল বললেন না। কজালিটি কিন্তু একটা প্রিন্সিপাল, সাবস্টেন্স এন্ড অ্যাট্রিবিউট এটা একটা প্রিন্সিপাল। কিন্তু কান্ট এখানে পস্টুলেটস এর ক্ষেত্রে পস্টুলেট বললেন প্রিন্সিপাল, কারণ এই অনুসারে আমাদের এক্সপিরিয়েন্স হয় না। কি এক্সপিরিয়েন্স হতে পারে সেটা আমরা বুঝতে পারি, এইটুকু। যেটা পসিবল, কোনটা পসিবল, কোনটা ইম্পসিবল, কোনটা নেসেসারি, কোনটা নেসেসারি নয়, কন্টিনজেন্ট, কোনটা অ্যাকচুয়াল, কোনটা অ্যাকচুয়াল নয়, এই পস্টুলেট দিয়ে বুঝতে পারি। অর্থাৎ কোনো কিছু পসিবল বললে ওইটাকে ধরে নিতে হবে। প্রথম তিনি বলছেন, whatever agrees with the formal condition of experience is possible. তাহলে কি দাঁড়ালো? পসিবল কি? দেখো, লাইবনিজ বলেছিলেন সেটাই পসিবল, এটা ওই লাইবনিজের প্রিন্সিপালের বিরুদ্ধে যাচ্ছে। লাইবনিজ বলছেন যে সেটাই পসিবল যার ভেতর কন্ট্রাডিকশন নেই। তাহলে অ্যাবসেন্স অফ কন্ট্রাডিকশন ইজ পসিবিলিটি। এইভাবে তুমি যদি বোঝো তাহলে এই কনসেপ্ট অফ পসিবিলিটি হয়ে যায় লজিক্যাল পসিবিলিটি। লজিকে যা কিছু কন্ট্রাডিকশন নেই তাই পসিবল লজিকে। তাহলে লাইবনিজ যে পসিবিলিটির কথা বলছেন সেটা লজিক্যাল পসিবিলিটি, কিন্তু কান্ট যে পসিবিলিটির কথা বলছেন একেবারে অন্য ডোমেন। দেখো, তার থেকে অনেক ছোট ডোমেন। বলছেন whatever agrees with the formal conditions of experience is possible. Formal condition of experience, formal conditions of experience, সেই কন্ডিশন গুলো কি কি? সেগুলোর সঙ্গে যেগুলো সাযুজ্য আছে তাই হচ্ছে পসিবল। ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স কি কি কি? ওই 12টা ক্যাটেগরি ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স এবং প্রিন্সিপালস। প্রিন্সিপালস গুলোর কথা এখন ছেড়ে দিলাম, সেগুলো তো এখন আলোচনাই হচ্ছে। কিন্তু ফর্মাল কন্ডিশনস হচ্ছে, ধরে নাও ওই 12টা ক্যাটেগরিজ, তাহলে সেগুলোই হবে পসিবল যেগুলোই 12টা ক্যাটেগরিকে কমপ্লাই করে। 12টা ক্যাটেগরির কোনো না কোনো ক্যাটেগরিকে কমপ্লাই করে, মানে যার এক্সপিরিয়েন্স হতে পারে তাই পসিবল। তাহলে পসিবিলিটির মানে কান্টের কাছে কি দাঁড়ালো? এম্পিরিক্যাল পসিবিলিটি। Mere logical possibility is not possibility in the Kantian sense, at least in the sense in which Kant in this context uses the term possibility, or Kant uses the term possibility in the context of the first critic. First critic এর কনটেক্সটে কান্ট যেভাবে পসিবিলিটি কে বুঝছেন সেখানে কিন্তু পসিবিলিটির এই সেন্সটা এম্পিরিক্যাল সেন্স অফ পসিবিলিটি। এ আবার কি ধরনের কথা দাঁড়ালো তোমাদের মনে? আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা বলো, তারপরে আমি বলছি। স্যার, এই লাস্ট যে জায়গাটা বললেন ওটা ভীষণ ধোঁয়াশার মতো লাগলো, ওটা একটু রিপিট করলে ভালো হয়। কোন পয়েন্টটা একটু আরেকটু বলো। এই যে পসিবিলিটি প্রসঙ্গটা যেটা। হ্যাঁ, সেখানে দেখো পসিবিলিটিকে তো অনেক ভাবে বোঝেছেন। যেমন ধরো আমরা অন্য গ্রুপে, তুমি যেহেতু আছো তাই বলবো, এখানে ওটা অতটা বিস্তার করছি না। যেমন ক্রিপ কি?
ক্রিপ্কি বলবেন যে পসিবিলিটি হচ্ছে যা কোনো পসিবল ওয়ার্ল্ড, ক্রিপ্কি পসিবল ওয়ার্ল্ড সিম্যান্টিক্স করেন। কোন পসিবল ওয়ার্ল্ডে যদি ওটা থাকতে পারে, যদি সম্ভব হয়, তাহলে সেটা পসিবল। ক্রিপ্কের সঙ্গে কন্ট্রাস্ট করলে এটা বুঝতে সুবিধা হবে। ক্রিপ্কি বলছে যে কোনো পসিবল। এখন যে কোনো পসিবল ওয়ার্ল্ড ধরলে যেভাবে উইটগেনস্টাইন বলেছেন, যে কোনো পসিবল ওয়ার্ল্ড ধরলে সেটা ওই লাইবনিজের কাছাকাছি চলে যায়। যে কোনো ভাবে নন কন্ট্রাডিকশন হলেই সেটা একটা পসিবল ওয়ার্ল্ডে থাকতে পারে। এই ওয়ার্ল্ডে থাকতে পারে না, কারণ দিস ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই সার্টেন এম্পিরিক্যাল লজ এন্ড প্রিন্সিপালস। সেই ওয়ার্ল্ডে হয়তো সেই লজ আর প্রিন্সিপালস গুলো নেই, কাজেই সেখানে সেগুলো হতে পারে। এই ওয়ার্ল্ডে যেহেতু এই লজ আর প্রিন্সিপালস গুলো আছে, তাহলে এই ওয়ার্ল্ডে কি কি পসিবল তার তো একটা লিমিট আছে। এটা পসিবল নয় এই ওয়ার্ল্ডে যে টেবিলটা একটা প্রপার্টি আর কালারটা একটা সাবস্টেন্স। এই ওয়ার্ল্ডে এটা পসিবল নয়। এই ওয়ার্ল্ডে টেবিলটা সাবস্টেন্স, কালারটা প্রপার্টি, এবং সাবস্টেন্সের প্রপার্টি থাকবে এই ওয়ার্ল্ডে, এরকম আমাদের এক্সপেরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে এরকম একটা নিয়ম আছে। অন্য ওয়ার্ল্ড হতেই পারে যেখানে সাবস্টেন্সের সঙ্গে প্রপার্টির কোনো সম্পর্ক নাও থাকতে পারে, শুধু প্রপার্টি থাকতে পারে, সাবস্টেন্স না থাকতে পারে, শুধু সাবস্টেন্স থাকতে পারে, প্রপার্টি না থাকতে পারে। অল আর পসিবল। কিন্তু এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের এইরকম হয় না। এম্পিরিক্যাল ওয়ার্ল্ড ইজ গভর্নড বাই laws and principles. Some are a priori according to Kant and some are empirical. কিন্তু কান্ট বলছেন এম্পিরিক্যাল গুলোকে এখন ব্র্যাকেট আউট করো। এই যেগুলো আপ্রায়রি অর ফর্মাল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স, মানে ওই ক্যাটেগরিজ গুলো, ক্যাটেগরিজ, ফর্মস এন্ড ক্যাটেগরিজ। দুটো ফর্ম, স্পেস টাইম, আর ক্যাটেগরিজ 12টা। তার সঙ্গে যেগুলো কমপ্লাই করে তাই হচ্ছে পসিবল। তাহলে দেখো পসিবিলিটি ডোমেইনটা এখানে সীমাবদ্ধ হয়ে গেল উইদিন দ্য এম্পিরিক্যাল ওয়ার্ল্ড। এবং আমরা শুরুতেই বলেছিলাম, যখন কান্টের মেটাফিজিক্সের কনসেপ্টটা নিয়ে আলোচনা করছিলাম, তখন বলেছিলাম কান্টের কাছে আলোচনাটার পুরো পুরো আলোচনাটার ডোমেইন বা মেটাফিজিক্সের ডোমেইনটা ইজ কনফাইন্ড উইদিন দ্য ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স। তাহলে পসিবিলিটিও তিনি কনফাইন করছেন উইদিন দ্য ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স, উইদিন দ্য ডোমেইন অফ এক্সপিরিয়েন্স। তাহলে এখানে পসিবিলিটি ডোমেইন স্পেসিফিক। এটা এর ডোমেইনটা, যেটা লাইবনিজের যে ডোমেইন অফ পসিবিলিটি, সেটা কিন্তু এটাকে ইনক্লুড করে। কিন্তু কান্টের ডোমেইন অফ পসিবিলিটি লাইবনিজের ডোমেইনকে কভার করতে পারে না। তার মানে এখানে একটা ব্যাপক ভাব আছে। লাইবনিজের ডোমেইন অফ পসিবিলিটি এটা একটা ব্যাপক ডোমেইন, আর কান্টের ডোমেইন অফ পসিবিলিটি এটা একটা ব্যাপক ডোমেইন, ছোট ডোমেইন। ইজ ইট ক্লিয়ার নাও? ক্লিয়ার, বাট স্যার একটা ছোট প্রশ্ন, সেটা হচ্ছে কি এখানে কি ওয়ার্ল্ড কথাটা আমরা ওই মানে ফেনোমেনা সেন্সে এইভাবে নেব, নাকি একটা জাস্ট বাউন্ডারি আইডিয়া, একটা কি বলবো, একটা আইডিয়াল বাউন্ডারি এই হিসাবে নেব? না, ওয়ার্ল্ড তো কান্টের কাছে, ওয়ার্ল্ড যখন আমরা শব্দটা ব্যবহার করছি, কান্ট কোনো টেকনিক্যাল অর্থে কথাটা ব্যবহার করেননি, বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্ল্ড কথাটা ব্যবহার করেনি, আমরা করছি। তো সেটা ওয়ার্ল্ড অফ এক্সপিরিয়েন্স মানে আমার এক্সপিরিয়েন্স, যা যা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স হয় এবং হতে পারে, এটাই। আচ্ছা, বাইরে হ্যাঁ, কি থাকলো? বাইরে পসিবল ওয়ার্ল্ডস বাইরে থাকলো যেগুলো অন্যরকম হতে পারে, যেটা এই ওয়ার্ল্ডের ল দ্বারা গভর্ন নয়, সেরকম ওয়ার্ল্ড থাকতে পারে। টুইন আর্থ থাকতে পারে, আমাদের এম্পিরিক্যাল ওয়ার্ল্ডের ল দ্বারা গভর্ন না হতে পারে সেরকম টুইন আর্থ।
তো এটা একটা দিক। আরেকটা দিক হলো যে এখানে এক্সপিরিয়েন্স গুলো অ্যাকচুয়াল হতে হবে তা নয়, অ্যাকচুয়াল পসিবল, না হলে তো পসিবিলিটি কথার বলার মানেই থাকে না। এটা ওয়ার্ল্ড মানে কোনো ফিজিক্যাল ওয়ার্ল্ড নয়, কিন্তু কান্টের সব কথাটাই হচ্ছে এক্সপিরিয়েন্স নিয়ে, এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড, অর্থাৎ আমার এক্সপিরিয়েন্সের জগৎ। এক্সপিরিয়েন্স জগৎ মানে ফিজিক্যাল জগৎ নয়, ওই এক্সপিরিয়েন্স গুলো নিয়েই জগৎটা। অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের জগৎটা ছোট, পসিবল এক্সপিরিয়েন্সের জগৎটা বড়। পসিবল এক্সপিরিয়েন্সের জগৎটা অ্যাকচুয়াল এক্সপিরিয়েন্সের জগৎকে ইনক্লুড করে, পুরোটাই এক্সপিরিয়েন্স। তাহলে তার থেকে আমরা কি করে অবজেক্টিভিটিতে যাব? এই এক্সপিরিয়েন্সটা তো আমরা বিষয়গত ব্যাপার বুঝি, তার থেকে কি করে বিষয়গত ব্যবস্থায় যাব বা অবস্থায় যাব, সেটা একটা প্রশ্ন। এবার কি ক্লিয়ার নাকি বলো, আরো প্রশ্ন আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে এটা। হ্যাঁ, থ্যাংক ইউ। এখন হোয়াট ইজ অ্যাকচুয়াল? যখন আমরা পসিবল বুঝে গেছি, তাহলে অ্যাকচুয়াল তো বুঝতে অসুবিধা নেই। তাহলে পসিবল এক্সপিরিয়েন্স, যেটা এক্সপিরিয়েন্সের ফর্মাল কন্ডিশনকে ফুলফিল করে, সেটাই পসিবল। That which is connected with the material condition of experience is actual. যেটা ফর্মাল কন্ডিশনকে ফুলফিল করে সেটা পসিবল, যেটা এক্সপিরিয়েন্সের মেটেরিয়াল কন্ডিশনকে ফুলফিল করে সেটা অ্যাকচুয়াল। মেটেরিয়াল কন্ডিশনটা কি এক্সপিরিয়েন্সের? মেটেরিয়াল কন্ডিশনটা হচ্ছে সেন্সেশন, ফর্মাল কন্ডিশন গুলো হচ্ছে ক্যাটেগরি, ফর্মস এন্ড ক্যাটেগরিজ। আর মানে মেটেরিয়াল কন্ডিশনটা হচ্ছে সেন্সেশন। তাহলে যার সেন্সেশন হয় সেগুলো অ্যাকচুয়াল। তাহলে ইনটিউশনের বিষয়গুলো অ্যাকচুয়াল, মানে ইনটিউশন গুলো অ্যাকচুয়াল। এটাও হয়তো বুঝতে কারোর অসুবিধা হচ্ছে না। থার্ডটাই বেশি ইম্পর্টেন্ট, দ্যাট whose connection with the actual is determined in accordance with general conditions of experience is necessary. তিনি তার ভাষাটা হচ্ছে ইজ নেসেসারিলি, এখানে ইজ অর্থে বিং বা এক্সিস্টস নেসেসারিলি, ইজ অর্থে এক্সিস্টস, এই অর্থ ধরতাম, নাহলে গ্রামাটিক্যাল গন্ডগোল হয়ে যাবে। তাহলে যেটা মানে ধরো এক্স, যেটা যেটা বলছি মানে কোনো একটা এক্স, তার অ্যাকচুয়ালে তার সঙ্গে সম্বন্ধ। তাহলে একটা অ্যাকচুয়াল হয়ে বসে রয়েছে, একটা ওয়াই আছে অ্যাকচুয়াল, তার সাথে সম্বন্ধ, এক্স এর ওয়াই এর সাথে সম্বন্ধ, সেটা জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্সের সার্বিক বা সামান্য যে শর্ত, সেই শর্তের দ্বারা নিরূপিত। সামান্য শর্তগুলো কি? ওই প্রিন্সিপাল গুলো সামান্য শর্ত, এক্সপিরিয়েন্স হতে গেলে এই প্রিন্সিপাল হতে হবে। তাহলে ওয়াইটা হলো কজ, এক্সটা হলো এফেক্ট, এক্স এর অ্যাকচুয়ালিটি, এক্সিস্টেন্সটা ওই ওয়াই এর সাথে যে সম্বন্ধ, সেই সম্বন্ধটা সেটা জেড বা সম্বন্ধ আর, রিলেশন আর, আরটা ডিটারমিন হচ্ছে আমার জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স। জেনারেল কন্ডিশন এখানে দ্য কন্ডিশন অফ কজালিটি। তাহলে এটা নেসেসারি হয়ে যাবে। কোনটা নেসেসারি হবে? ওয়াইটা, জেডটা, আরটা। এখানে নেসেসারি হচ্ছে ওয়াইটা, সরি এক্সটা, এক্সটা এফেক্টটা নেসেসারি হয়ে যাচ্ছে। তাহলে এখানে নেসেসিটির মানে কি? আমি রিপিট করছি, এটা একটু ক্রিপ্টিক্যালি বললাম। তোমাদের যদি কাগজ থাকে লিখে নাও। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, লেখা নেই কিন্তু আমি দেখতে পাচ্ছি,
ইমাজিন করে তোমরা লিখে নাও, বাঁদিকে লেখো ওয়াই, ডান দিকে লেখো এক্স। কেন ওয়াই কে আগে লিখলাম, এক্স কে পরে লিখলাম? কারণ কান্ট এক্সপিরিয়েন্সের দিক থেকে যাচ্ছে, জ্ঞানের দিক থেকে যাচ্ছেন বিষয়ে। তোমরা যদি ভারতীয় দর্শনের অনুমানটা খেয়াল করে দেখো, কার্যলিঙ্গক অনুমান, পর্বত বহ্নিমান ধূমাত, তুমি ধূম থেকে বহ্নির দিকে যাও, জ্ঞানের সময় ধূম থেকে বহ্নির দিকে যাও, কিন্তু কারণের সময় ঠিক উল্টো, বহ্নি থেকে ধূমের দিকে যায়। তাহলে আমরা ওয়াই থেকে মানে এক্স থেকে ওয়াই এর দিকে যাই, কিন্তু ওয়াইটা আগে, এক্সটা পরে, টাইমের দিক থেকে। সেই জন্য আমি এক্স কে আগে ধরলাম, এক্স কে এফেক্ট বললাম, ওয়াইটাকে কজ বললাম, এই কারণে উল্টে নিলাম, বললাম উল্টে বলারও একটা কারণ আছে। আরটা তাদের রিলেশন, এই আরটা একটা ওই জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স, এটা ভুলবে না এই ফ্রেজটা, যে অভিজ্ঞতার সাধারণ শর্ত এর দ্বারা নিরূপিত। কে আরটা, আর দ্বারা পরিচালিত হয়ে এক্স হয়, তাহলে এক্স নেসেসারি। তাহলে তুমি দেখো একটা উল্টো মতন টি এর ছবি এঁকেছো, টি এর বাঁ দিকের পয়েন্টটা এঁকেছো ওয়াই, ডান দিকের পয়েন্টটা এঁকেছো এক্স, যেটা মাঝখানে ছেদ করছে একটা টি এর হাতলটা, উল্টো টি এর হাতলটা, সেটার নিচে লিখেছো আর, সেটা আর ওই রিলেশনটা, ওই হাতলটাই আর। আর ওই টি এর উপরে আবার একটা দাগ কেটে দাও, তাহলে সেটা হয়ে যাবে একটা শোয়ানো এইচ এর মতো। দাগ কেটে দিলে ওইটা হচ্ছে জেনারেল প্রিন্সিপাল অফ, মানে এক্স ওয়াই এর প্যারালাল টি এর উপরে একটা দাগ কেটে দাও, সেটা হয়ে যাবে জেনারেল প্রিন্সিপাল অফ এক্সপিরিয়েন্স। জেনারেল প্রিন্সিপাল অনুসারে ওই আরটা হয়, আর এক্স কে গাইড করে, ওয়াই থেকে এক্স কে গাইড করে। এবার বুঝেছো, এবার কথাটা মেলাও, দেখো মিলে যাবে। দ্যাট হুজ কানেকশন উইথ দ্য অ্যাকচুয়াল, ওয়াইটা অ্যাকচুয়াল, হুজ কানেকশন এখানে এক্স, হুজটা এক্স, কানেকশন উইথ দ্য অ্যাকচুয়াল ইজ ওয়াই, is determined in accordance with general conditions of experience, determined by ওই ওপরের দাগটা, general conditions of experience is necessarily, সেটা necessarily আছে। কোনটা necessarily আছে? এক্সটা necessarily আছে। Is it clear? এটা ডিফিকাল্ট পয়েন্ট, এটা না বুঝতে পারলে পরেরটা বুঝে যাবে না। আরেকবার বলবেন? স্যার একবার বললে ভালো হয়। ছবিটা এঁকেছো? ছবি না আঁকলে হবে না এটা। আমি ছবিটা এঁকেছি। এঁকেছো? দেখো এক্স আছে, ওয়াই, স্যার ছবিটা একটু প্রবলেম হয়েছে, আরেকবার একটু বললে ভালো হয়। একটা দাগ কাটো লম্বা, একটা উল্টো টি আঁকো, উল্টো টি এঁকেছো? হ্যাঁ স্যার। টি এর ডান দিকে, একদম নিচে ডান দিকে লেখো এক্স, বাঁ দিকে লেখো ওয়াই। টি এর মধ্যে তিনটে পয়েন্ট আছে, ডান দিকে, বাঁ দিকে, মাঝের, যেখানে ছেদ হ্যাঁ। করছে। মাঝেরটা লেখো হ্যাঁ। আর, ওই মাঝের দাগটার নাম আর। হলো? এবার টি এর ওই যে দাগটা মাঝে, ভার্টিক্যাল যে দাগটা, দাগের মাথার উপর এক্স ওয়াই এর প্যারালাল একটা লাইন টানো, মানে একটা শোয়ানো এইচ হয়ে যাবে। এঁকেছো? হয়েছে। সেটাকে লেখো জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স, জি, সেটা জি, জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স লিখেছো?
এবার ধরে নাও এটা একটা কজাল সিনারিওকে ব্যাখ্যা করা হচ্ছে, ধরে নাও। অন্য ক্ষেত্রে এটা লাগবে, একটা দিয়ে বুঝলে সব জায়গায় লাগিয়ে দিতে পারবে। তাহলে এক্স এটা হচ্ছে এফেক্ট, তাই তো, ওয়াইটা হচ্ছে কজ। কেন উল্টো করে বলা হলো? যেহেতু এটা এপিস্টেমিক্যালি বলছি, যে কথাটা আগে বললাম, সেই জন্য এক্সটাকে এপারে লিখলাম, ওয়াইটাকে ওপারে লিখলাম। জেনারেলি আমরা এক্সটাকে, কজটাকে এক্স বলি, এফেক্টটাকে ওয়াই বলি। এখানে এফেক্টটাকে এক্স বললাম, কজটাকে ওয়াই বললাম। তাহলে এক্স থেকে আমরা শুরু করছি জ্ঞানের দিক থেকে। এফেক্টটা, effect is determined by y, তাই তো? কজ, এফেক্টটা কজের দ্বারা ডিটারমিন, তাই কি না? হ্যাঁ ঠিক আছে। এতদূর বোঝা গেছে? আচ্ছা, কিন্তু ইচ্ছা মতন ডিটারমিন, যে কোনো জিনিসের দ্বারা ডিটারমিন হয় যদি ইচ্ছাবাদ, তা তো হয় না। তাহলে হয় অ্যাকর্ডিং টু সার্টেন লজ এন্ড প্রিন্সিপালস। সেটাই হচ্ছে ওই রিলেশনটা, এক্স আর ওয়াই এর রিলেশনটা হচ্ছে আর। এখন এই আর, এক্স আর ওয়াই রিলেশনটা হচ্ছে কজাল রিলেশন আর। এখন ওই আরটা যদৃচ্ছাবাদ তো নয়, আরটা ডিটারমিন্ড। আগুনে হাত দিলে হাতই পুড়বে, যা খুশি সে হবে না, হাতে ফুল ফুটবে না। তাহলে সেটা ডিটারমিন্ড হয় ওই ওপরের তাকাও, জি, জেনারেল প্রিন্সিপাল, জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স, তার দ্বারা ডিটারমিন্ড হয়। এখানে সেটা কি? প্রিন্সিপাল অফ কজালিটি হলো, তার দ্বারা ওয়াই আর এক্স এর রিলেশনশিপটা ডিটারমিন হয়। এবার আমরা ঘুরিয়ে বলতে পারি, ওইভাবে বলতে পারি যে এক্স এর ঘটা বা না ঘটাটা ডিটারমিন্ড হয় ওয়াই দ্বারা, অ্যাজ গাইডেড, বা এক্স ওয়াই থেকে ফলো করে, অ্যাজ গাইডেড আর অ্যাজ ডিটারমিন্ড বাই এ রিলেশন ফলোইং দ্য জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স। বলা যায় কি কথাটা? এক্সটা ওয়াই থেকে আসে, কিন্তু একটা নিয়ম অনুসারে আসে, যে নিয়মটা ওই আমাদের অভিজ্ঞতার সাধারণ শর্তগুলোর অনুসারী। ওই শর্ত মেনে ওই নিয়মটা দেওয়া হয়, বা নিয়মটা থাকে। নিয়ম দেওয়া হয় না, কেউ দেয় না, নিয়মটা আছে। বলা যায় এই কথাটা? একটু ভেবে বলা যাবে? তোমরা একটু ভেবে বলো, বোঝা যাচ্ছে কিনা জায়গাটা? এটা না বোঝা গেলে আগে এগোতে পারবো না। কারোর এখনো কনফিউশন থাকলে বলো। That whose connection with the অ্যাকচুয়ালটা, আমি এবার পাঠ লাগাচ্ছি। এটা তো কান্ট অনেকটা ভারতীয় দর্শনের মতো, বিষয়টা পড়ে নিয়ে আবার পাঠ লাগাতে হয়। দ্যাট হুজ কানেকশন উইথ দ্য অ্যাকচুয়াল, এই হুজের জায়গায় ওই তোমাদের ছবিতে এক্সটা হচ্ছে হুজ, কানেকশন উইথ দ্য অ্যাকচুয়ালটা হচ্ছে ওয়াই অলরেডি ঘটে গেছে, এক্সটা ঘটবে কিনা এটা ভাবছি, ওয়াইটা অ্যাকচুয়াল, ইজ ডিটারমিন্ড, ওই কানেকশনটা ডিটারমিন্ড, কানেকশনটা কজাল কানেকশন, সেটা ডিটারমিন্ড হয় ইন অ্যাকর্ডেন্স উইথ জেনারেল কন্ডিশনস অফ এক্সপিরিয়েন্স। ওই কজাল কন্ডিশনটা ডিটারমিন্ড হবে কজাল প্রিন্সিপাল অনুসারে, যেটা জি। ওই আরটা ডিটারমিন্ড হবে কজাল প্রিন্সিপাল অনুসারে, যেটা জি। তাহলে এক্স ইজ নেসেসারিলি or exists necessarily. Who exists necessarily? ওই যে হুজ বলে যেটা বলেছেন, ওইটাই হচ্ছে বিশেষ্য, ওটাই হচ্ছে কর্তা, ওইটা নেসেসারি থাকে। তাহলে এখানে নেসেসিটির মানেটা হচ্ছে এম্পিরিক্যাল নেসেসিটি, এই আমাদের এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডের নেসেসিটি। এই ওয়ার্ল্ডের বাইরে চলে যাও, এই নেসেসিটির মানে নেই। যেটা আলোচনা করা হবে
ট্রান্সেন্ডেন্টাল ডায়ালেকটিকে, যে এই নেসেসিটিটাকে আমরা টেনে নিয়ে গিয়ে যদি আমরা নোমেনাল ওয়ার্ল্ডে ফেলে থাকি আমরা, সেখানে আমরা ইলিউশন পাবো, ট্রান্সেন্ডেন্টাল ইলিউশন পাবো। তাহলে এই নেসেসিটিটা এম্পিরিক্যাল ওয়ার্ল্ডে নেসেসিটি। তাহলে কান্টের কাছে পসিবিলিটি হচ্ছে এম্পিরিক্যাল পসিবিলিটি, অ্যাকচুয়ালিটিটা তো সবসময় এম্পিরিক্যাল অ্যাকচুয়ালিটি, এবং নেসেসিটিটা হচ্ছে এম্পিরিক্যাল নেসেসিটি। তাহলে ওই যে কান্ট বলেছিলেন নেসেসারি অ্যান্ড স্ট্রিক্টলি ইউনিভার্সাল ইজ আ প্রায়োরি অ্যান্ড ভাইস ভার্সা, তাহলে এখানে নেসেসিটির মানে কি আমরা বুঝলাম। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলো। অবজেক্টিভিটির প্রশ্নটার উত্তর আমরা এখনো দিইনি। যদি এই সেকশনটা এখানে শেষ হচ্ছে, কিন্তু এর ভেতরে কান্ট আরেকটা সেকশন ঠেসে জুড়ে দিয়েছেন, সেটা হচ্ছে ওই যেটা নোমেনা এন্ড ফেনোমেনা। কেন জুড়েছেন সেটা আমরা একটু বলেছি, একটু হিন্ট দিয়েছে এখানে, পরের দিন সেটাকে আমি ইলাবোরেট করবো যে কান্ট কেন জুড়েছেন এটা। কিন্তু এই পয়েন্টটা না বুঝলে আগে এগোনো যাবে না। দেখো, এটা কজালিটির ক্ষেত্রে বুঝলে সাবস্টেন্সিয়ালিটির ক্ষেত্রেও বুঝতে পারি, রেসিপ্রোকাল কজালিটির ক্ষেত্রেও বুঝতে পারি, ম্যাগনিটিউডের ক্ষেত্রেও বুঝতে পারি, অন্য অনেক ক্ষেত্রেই, মানে যে ক্যাটেগরি গুলো বলেছেন 12টার ক্ষেত্রেই বুঝতে পারি। সবই হচ্ছে মানে ওই জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স, প্রত্যেকটাই জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স। তাহলে এই অনুসারেই আমাদের এক্সপিরিয়েন্স হবে। তাহলে ওটা যেটা জেনারেল কন্ডিশনকে কমপ্লাই করে সেটাই হচ্ছে নেসেসারি, অর্থাৎ যেটা জেনারেল কন্ডিশন থেকে ফলো করে। দুটো জিনিস, জেনারেল কন্ডিশন অফ নেসেসারি অনুসারে যেটা, সেটা পসিবল। যেটা জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্সকে ধরে নিলে, সেকেন্ডটা ধরে নিলে যেটা অ্যাকচুয়াল, এই জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স এর অ্যাকচুয়াল থেকে যেটা ফলো করে সেটা নেসেসারি। যেটা জাস্ট জেনারেল কন্ডিশনকে কমপ্লাই করে সেটা পসিবল। যেটা মেটেরিয়াল কন্ডিশনকে কমপ্লাই করে, মেটেরিয়াল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্সকে কমপ্লাই করে, সেটা অ্যাকচুয়াল। আমার ধারণা তোমাদের কাছে এটা পরিষ্কার হয়েছে, নাকি আরো বলতে হবে এটা পরের দিন? একটু তোমাদের রেসপন্স দাও। ক্লিয়ার হলো কি? না, আমি কিছুই বুঝতে পারছি না। ইয়াস অর নো? যদি কোনো ডাউট থাকে, আমার আর কিছু করার নেই। যদি কোনো ডাউট থাকে তোমরা প্রশ্ন বলো, কি তোমরা পোস্ট করো প্রশ্ন, না হলে আমি ধরে নিচ্ছি তোমরা এটা এই ডিস্টিংশনটা বোঝা গেছে স্যার, একটু আবার নিজেদেরকে ভেবে দেখতে হবে। হ্যাঁ, তোমরা টেক্সটটা খুলে পড়ে দেখো যে মিলছে কিনা, যেটা আমরা বললাম অ্যাকচুয়াল, পসিবল এন্ড, আমরা বললাম না, কান্ট বলেছেন, সেটাকে আমরা ব্যাখ্যা করলাম। অ্যাকচুয়াল, পসিবল এন্ড নেসেসারি, তিনটে ক্যাটেগরি টাইপ, তিনটে টাইপ, তিনটে কনসেপ্টকে কি করে কান্ট ব্যাখ্যা করছেন, ওইটা তোমাদের মাথায় রাখতে হবে যে এটা পসিবল এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ড, তার মধ্যেই এই তিনটে কনসেপ্ট রয়েছে, তার বাইরের কনসেপ্ট নয়। এটা লাইবনিজিয়ান কনসেপ্ট নয়, এটা মানে ফ্রেগিয়ান কনসেপ্ট নয়, এটা নয়, মানে এটা ক্রিপ্টিয়ান কনসেপ্ট নয়, এটা কান্টিয়ান কনসেপ্ট। এইটার মধ্যেই অ্যাকচুয়াল, পসিবল এবং নেসেসারি বলতে হবে। খুব সহজ ভাষায় বললে, দেখো, যেগুলো আমাদের এক্সপিরিয়েন্স হওয়া সম্ভব সেগুলো অ্যাকচুয়াল, যেগুলো আমার এক্সপিরিয়েন্স হওয়া সম্ভব সেগুলো পসিবল, যেগুলো আমার মানে এক্সপিরিয়েন্স হচ্ছে সেগুলো অ্যাকচুয়াল, আর যেগুলো এক্সপিরিয়েন্স হতে বাধ্য সেগুলো নেসেসারি। এখন এক্সপিরিয়েন্স হতে বাধ্য এরকম তো কিছু জগতে কিচ্ছু নেই। এখন কিছু এক্সপিরিয়েন্স হলে তার থেকে এটা ফলো করে কিছু এক্সপিরিয়েন্স হতে বাধ্য। থার্ডটা ওই জন্য একটু ডিফিকাল্ট ভাবে কান্ট বলেছেন, একটু বলাটার মধ্যে একটু অনেক বেঁধে সেতে বলেছেন। থার্ডটা, বৃষ্টির এক্সপিরিয়েন্স হতে বাধ্য, মাটি ভেজার এক্সপিরিয়েন্স হতে বাধ্য, এরকম কোনো এক্সপিরিয়েন্স হতে পারে না।
বাধ্য কখন? যদি কেউ জল ঢেলে দেয় তাহলে তাহলে জল ঢালার এক্সপিরিয়েন্স হলে মাটি ভেজার এক্সপিরিয়েন্স হতে বাধ্য। তাহলে একটা এক্সপিরিয়েন্স হলে অ্যাকচুয়াল যেটা, সেটা একটা ল অনুসারে, মাঝে ল আছে বা জেনারেল কন্ডিশন অফ এক্সপিরিয়েন্স আছে, সেটা অনুসারে আরেকটা এক্সপিরিয়েন্স হতে বাধ্য। এটা নেসেসারি। ওটা এক্সপিরিয়েন্সিয়াল ওয়ার্ল্ডে লজিক্যালি নেসেসারি কিনা এরকম কথা কান্ট এখানে আলোচনা করছে, এমপিরিক্যালি নেসেসারি। যাই হোক, তোমাদের যেহেতু কোনো প্রশ্ন নেই, এখানে আমি এটা আজকের লেকচারটা শেষ করছি। তোমাদের যদি আরো প্রশ্ন থাকে তোমরা পরের দিন ভেবে এসো, আমাকে পরের দিন মনে করিয়ে দিও। নৌমেনা ফেনোমেনায় যাওয়ার আগে এটা মনে করিয়ে দেওয়া দরকার যে আমরা এই সেকশনটা এখানে প্রায় শেষ করে এনেছি, কারণ এখানে ওই সবগুলো আলোচনা করা হয়ে গেছে। নৌমেনা ফেনোমেনাটা এখানে মানে ডাইরেক্টলি কানেক্টেড নয়, কিন্তু কান্ট কেন বলেছেন সেটা বলবো, এখানে না বললেও তো হতো। এটা তো এর সঙ্গে ঠিক প্রিন্সিপাল নয়, নৌমেনা ফেনোমেনা প্রিন্সিপাল অফ এক্সপিরিয়েন্স সেরকম তো নয় জিনিসটা। তো এখানে আলোচনা করলেন কেন সেটাও পরের দিন বলবো। কিন্তু অবজেক্টিভিটির আলোচনাটা খুব ইম্পর্টেন্ট। তোমরা যদি মনে করিয়ে না দাও তাহলে আমি হয়তো ভুলে যাব জিনিসটা, বলবো না। এটা খুব একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মিস করে যাবে, যেটা পরে কানেক্ট করতে পারবে না। যাই হোক, এখানে শেষ করছি। থ্যাংক ইউ। পরের সপ্তাহে যদি ছুটি ছাটা কিছু ওরকম না থাকে রিলিজিয়াস, তাহলে হবে। থ্যাংক ইউ।